হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সিজিএল পরীক্ষা অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার কমপ্লিট ইনফরমেশন। তোমরা আমার কাছে জানতে চেয়েছিলে যে সিজিএল পরীক্ষাটা বেসিক্যালি কী। অনেকেরই এই সিজিএল পরীক্ষা সম্পর্কে কোনো ধারণা নেই। বেশিরভাগ স্টুডেন্টসের অনেকেই যারা কম্পিটিটিভ এক্সামে ফিল্ডে নেমেছো বা অনেক দিন হলো বা স্টার্ট করবে প্রিপারেশন, তো ইদানিং আমি আমার রেজাল্টসগুলো শেয়ার করেছিলাম এই চ্যানেলে। তো সেখানে অনেকে তোমরা বলেছিলে স্যার এই সিজিএল পরীক্ষাটা অ্যাকচুয়ালি কি, এর কমপ্লিট প্রসেসটা যদি আপনি একটু আমাদেরকে বলেন তাহলে হেল্প হবে আমাদের। তো অনেক আমাদের বেঙ্গলের থেকে, ওয়েস্ট বেঙ্গলের থেকে এই যে অল ইন্ডিয়া একটা এক্সাম সিজিএল, যেখানে পার্টিসিপেশনটা তুলনামূলক কম থাকে, কারণ আমরা বেশিরভাগ ডব্লিউবিসিএস পরীক্ষাটার দিকেই ধ্যান দিই। তবে সিজিএল খুব একটা ভালো পরীক্ষা, তাই আমার মনে হলো আমার এক্সপিরিয়েন্সের থেকে তোমাদের জন্য সিজিএল পরীক্ষার কমপ্লিট ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করি। যদিও এক্সাম রিলেটেড প্রচুর ইনফরমেশন অলরেডি ইউটিউবে অ্যাভেলেবেল আছে, বাট ম্যাক্সিমামগুলোই হিন্দিতে বা ইংরেজিতে, ঠিক আছে, হিন্দিতে বা ইংরেজিতে। তো আমি চাইছি সেই জন্য যে আমাদের স্টেটের বিশেষ করে বাংলাভাষী যারা স্টুডেন্ট, যারা বাংলাতে প্রিপারেশনস করো, বাংলাতে পড়াশোনা করেছো, বেঙ্গল মিডিয়াম স্টুডেন্টস, তারা যদি যেন এই এক্সামটা সম্পর্কে অ্যাওয়্যার হও এবং এটার প্রিপারেশন করতে পারো। এখানে আরও বেশি করে পার্টিসিপেশনটার হার বাড়ে এবং কোয়ালিফিকেশনের হারটা বাড়ে, সেই জন্য কমপ্লিট ডিটেলটা তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে অনেকে হয়তো এখান থেকে এনথুজিয়াজম পাবে, ইচ্ছে হবে তোমাদের পরীক্ষাটা দেওয়ার। পুরো কমপ্লিট ইনফরমেশন কী কী আছে, পরীক্ষার সিলেবাস কী পোস্ট থাকে এটসেট্রা, আমি এখানে ইনডেপথ তোমাদের সাথে বলবো, ঠিক আছে। তো আমাকে তো তোমরা জানোই, তাও আমি একবার ইন্ট্রোডাকশন দিয়েছি, মাইসেলফ অলোক কুমার দাস, ঠিক আছে। তো আমার স্কোরগুলো তোমরা দেখে নিতে পারো এখানে। জাস্ট 2000 সিজিএল 2018-তে আমার যেটা স্কোর ছিল টোটাল 511 600-এর মধ্যে, এবং রিসেন্টলি সিজিএল 2019-এর প্রিলিমিনারি রেজাল্ট আউট হয়ে গেছে, সেখানে আমার স্কোর হচ্ছে 187.200। অনেকেই জানো, বাট যারা হয়তো প্রথম এই ভিডিওটা দেখবে তাদের জন্য এটা আমি বললাম, যাতে তোমরা বিশ্বাস করতে পারো যে না, আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো হয়তো ভুল দেবো না, সেগুলো কারেক্ট ইনফরমেশনই হবে। তো হোয়াট ইজ এসএসসি সিজিএল এক্সামিনেশন? এসএসসি বেসিক্যালি স্টাফ সিলেকশন কমিশন। এসএসসি নামটা শুনলেই এসএসসি নামের সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসরা খুব ভালোভাবে পরিচিত। এসএসসি বলতে ম্যাক্সিমাম আমরা বুঝে থাকি স্কুল সার্ভিস কমিশন, স্কুলের পরীক্ষাগুলো। বাট দেয়ার ইজ অ্যানাদার এসএসসি আরেকটা আছে, সেটা অল ইন্ডিয়া, দ্যাট ইজ স্টাফ সিলেকশন কমিশন। স্টাফ সিলেকশন কমিশন একটা অথরিটি যে বিভিন্ন সেন্ট্রালের বিভিন্ন কিছু পরীক্ষা আছে যেগুলো কন্ডাক্ট করে থাকে, সেই পরীক্ষাগুলো কন্ডাক্ট করার দায়িত্ব হচ্ছে এসএসসি। তারই মধ্যে এসএসসি যে সকল পরীক্ষা নেয়, অনেকগুলো পরীক্ষা নেয়, তার মধ্যে একটা পরীক্ষা হচ্ছে সিজিএল এক্সাম, দ্যাট ইজ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ কী হলো, এটা গ্র্যাজুয়েশন লেভেল, অর্থাৎ এর যে কোয়ালিফিকেশন সেটা গ্র্যাজুয়েশন থাকছে। এরকম আরেকটা এক্সাম হয় সিএইচএসএল, সেটা নিয়ে আমি আলাদা ভিডিও অন্যদিন করব, সেটা হায়ার সেকেন্ডারি লেভেলের কোয়ালিফিকেশন লাগে। এখানে গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন লাগে এবং অনেকগুলো পোস্ট আছে। এটা পার্টিকুলার একটা পোস্টের নয়, প্রচুর অনেক পোস্ট আছে। সে সবগুলো পোস্ট মিলিয়ে টোটাল আই থিঙ্ক 34টার কাছাকাছি পোস্ট আছে। সেই সবগুলো পোস্ট মিলিয়ে তোমাদের কিন্তু এই পরীক্ষাটা হয়ে থাকে। একটা পরীক্ষা তোমাদের না হয় যার থ্রুতে তোমরা সবগুলো পোস্টের জন্য এলিজিবল থাকো এই একটা পরীক্ষার মাধ্যমে। তো সেটাই হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। কম্বাইন্ড মানে অনেকগুলো পরীক্ষা একসাথে, এবং গ্র্যাজুয়েশনের কোয়ালিফিকেশন সেই হচ্ছে ব্যাপার। তো এখানে প্রথমেই দেওয়া আছে, দেখো, স্টাফ সিলেকশন কমিশন উইল হোল্ড দি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। এটা 2019 সালের নোটিফিকেশনের থেকে আমি এই পয়েন্টগুলো নিয়েছি। এটা অলরেডি তো প্রিলিমিনারি হয়ে গিয়েছে, রেজাল্টটা তোমাদের বললাম। 2020 নোটিফিকেশন সেপ্টেম্বরে বেরোনোর কথা আছে অ্যাজ ইউজুয়াল, বাট জানি না কবে বেরোতে পারে, ডিলে হতে পারে, বাট বেরোবে। তখন তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারবে। তো তখন সেটা নোটিফিকেশনের উপর অ্যানালাইসিস আমি আলাদা করে দেবো, বাট এটা 2019-এর। তো দেখো বলছে কি, স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2019 নেবে। কিসের জন্য? ভ্যারিয়াস গ্রুপ বি আর গ্রুপ সি পোস্ট। তো সবার প্রথমে আমাদের এটা বুঝতে পারছি যে এই পরীক্ষাটার মাধ্যমে, সিজিএল পরীক্ষার মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ভ্যারিয়াস গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টগুলোতে বিভিন্ন মিনিস্ট্রি, বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন অর্গানাইজেশনের গ্রুপ বি এবং গ্রুপ সি লেভেলের পোস্টগুলো নেওয়া হয়ে থাকে। গ্রুপ বি নন গ্যাজেটেড পোস্ট, এবং দুটো পোস্ট আছে যেগুলো গ্যাজেটেড, বাকিগুলো সব নন গ্যাজেটেড পোস্ট থাকে। তো এবার আমরা দেখে নেব কী কী পোস্ট এখানে আগে আছে, সেটা আমরা দেখে নিই যে এই পরীক্ষাটা দিলে কী কী পোস্টের জন্য তুমি এলিজিবল, যে পোস্টগুলো থাকবে। আলটিমেটলি লাস্টে তোমাকে প্রেফারেন্স ভরতে হয় ফর্ম, একদম ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, সেই প্রেফারেন্স হিসাবে আর তোমার মেরিট লিস্টে তোমার কত উপরে নাম আছে, কত স্কোর করেছো, সেই হিসেবে তোমার পোস্টটা অ্যালট হয়। বাট এতগুলো পোস্ট এর মধ্যে আছে, কী কী পোস্ট আছে দেখে নাও। তো ডিটেলস অফ পোস্ট এখানে বেসিক্যালি দেখো, পে লেভেল হিসেবে পে লেভেল 8 সেন্ট্রাল গভর্নমেন্টের পে যে স্ট্রাকচার আছে 7 পে কমিশনের হিসেবে পে লেভেল 8, যার বেসিক পে হচ্ছে 47,000। এই একটা লেভেল ছিল, বর্তমানে তো সেখানটা এটাকে তুলে দিয়ে একটা বেসিক করে দেওয়া হয়েছে। স্যালারিতে আমি যাবো না, বাস এটা হচ্ছে পে লেভেল 47,600 থেকে নিয়ে 1,51,100 অবধি। স্যালারির ডিসকাশনস আমি যাচ্ছি না।
সরি একটু শরীরটা খারাপ আছে তাই। তো নাম্বার 1 পোস্ট দেখো কি আছে, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, যাকে ডাবল এও বলা হয় থাকে, ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট সিএজি, যাকে সিএনএজি বা সিএজি ক্যাগ বলে থাকি, ক্যাগের আন্ডারে এই পোস্টটা অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার। এটা হচ্ছে গ্রুপ বি গ্যাজেটেড পোস্ট, গ্যাজেটেড অর্থাৎ সাইনিং অথরিটি থাকবে তোমার কাছে, নন মিনিস্ট্রিয়াল। এর যে এজ লিমিটগুলো পাশে পাশে দেখো 30 ইয়ার্স, 30 বছর বয়স অবধি তুমি যেতে পারবে, 30 বছর এক্সিড করা চলবে না। 2 নম্বর পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, এটা অডিট অফিসার, এটা অ্যাকাউন্ট অফিসার, ঠিক আছে, ওই একই ডিপার্টমেন্টে সিএজি এর আন্ডারে সেম পোস্ট, বাট এটা অডিট অফিসার বলা হয়, এখানে অ্যাকাউন্ট অফিসার বলা হয়, ডাবল এও দুটোই, বাট একটা অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, একটা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, এটাও 30 বছর অবধি বয়স লিমিট, এজ লিমিট থাকে। হ্যাঁ, রিজার্ভেশনদের জন্য, রিজার্ভেশন ক্যাটাগরি যাদের আছে তাদের রিল্যাক্সেশন আছে, যেরকম রিল্যাক্সেশন থাকে সেটা তোমরা পিডিএফটা যখন নোটিফিকেশন 2020-তে বেরোবে সেখান থেকে তোমরা পড়তে পারবে, 5 ইয়ার্স এরকম যা যা রিল্যাক্সেশন থাকে সেই রিল্যাক্সেশনসগুলো আছে। তারপরে দেখো নাম্বার 3 পোস্টে আছে কি অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এগুলো হচ্ছে পে লেভেল 7-এর আন্ডারে চলে এলো, যার স্ট্রাকচারটা, পে স্ট্রাকচারটা এরকম। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এএসও বলা হয়, সেন্ট্রাল সেক্রেটারিয়েট সিএসএসএ, সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিসের আন্ডারে, গ্রুপ বি পোস্ট, এগুলো সব নন গ্যাজেটেড পোস্ট হয়, কিন্তু এর যে এটাও 20 থেকে 30 বছর, 20 থেকে 30 অবধি দিতে পারবে, 20 বছরের বেশি হতে হবে, 30-এর কম হতে হবে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারও আছে, সব নাম এগুলো, আর ডিপার্টমেন্ট হচ্ছে কিসে, ইন্টেলিজেন্স ব্যুরোতে, ইন্টেলিজেন্স ব্যুরোতে এএসও, আর এটা সিএসএসএ এএসও। গ্রুপ বি এটারও হচ্ছে গিয়ে 30 ইয়ার্স অবধি। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার কিসে, মিনিস্ট্রি অফ রেলওয়েতে, ওকে, মধ্য কথা অ্যাসিস্ট্যান্ট টাইপেরই পোস্ট অনেকটা, বাট নামটাকে এরকম রাখা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, মিনিস্ট্রি অফ রেলওয়েতে গ্রুপ বি পোস্ট, মিনিস্ট্রির আন্ডারে, এটা মিনিস্ট্রিয়াল পোস্ট বলতে পারো, 20 থেকে 30 বছর থাকছে, ঠিক আছে। তারপরে তোমাদের ওই একই অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মানে বিদেশ মন্ত্রক, যেটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এমইএ, সেখানে থাকছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এটাও 30 বছর অবধি, 20 থেকে 30। তারপরে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এএফএইচকিউ, আর্ম ফোর্সেস, যেটা থাকে আর্ম ফোর্সেস হেডকোয়ার্টার, তো সেখানটায় পোস্টিং, সেই হিসাবে এটা থাকে গ্রুপ বি পোস্টে। তারপর আছে অ্যাসিস্ট্যান্ট কিসে, আদার কিছু মিনিস্ট্রিজ আছে, আদার কিছু ডিপার্টমেন্ট অর্গানাইজেশনের নামগুলো উল্লেখ করা নেই, এগুলো লাস্টে উল্লেখ করা হয়ে থাকে, ওগুলো ডিটেলস এখন যাচ্ছি না, বাট আদার্স অনেক মিনিস্ট্রিজ আছে, মিনিস্ট্রি অফ কোল, মিনিস্ট্রি অফ মাইন্স, এরকম অনেক আছে, তো সেগুলোর মধ্যে হয় অ্যাসিস্ট্যান্ট থাকে 2 রকম, এটা ঠিক আছে, দুটো আলাদা আলাদা দেওয়া আছে এখানটাতে। আর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার হচ্ছে এরকম আছে। তো এগুলো হচ্ছে বিভিন্ন আদার্স অনেক মিনিস্ট্রি আছে, জানো তোমরা, অনেক মিনিস্ট্রি অফ কোল, মিনিস্ট্রি অফ টেক্সটাইলস, মিনিস্ট্রি অফ মাইন্স, টেলিকমিউনিকেশন, তো এরকম বিভিন্ন আছে, সেগুলোকে আলাদা করে দেওয়া থাকে না, একবারে আদার্স মিনিস্ট্রি বলে দেওয়া থাকে। তো এদের মধ্যেও দেখো এটা হচ্ছে 18 থেকে 20, এর মধ্যে যেগুলো পোস্ট পড়বে সেটা 18 থেকে 20, সেগুলো ডিটেলসে পরে দেওয়া থাকে, আর এর মধ্যে 20 থেকে 30, এটা নট এক্সিডিং 30 ইয়ার্স। নেক্সট হচ্ছে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, আইটিআই, ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরও বলা হয়, আইটিআইও বলে। সিবিডিটি, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের আন্ডারে আছে, যদিও এটা 46, আচ্ছা এখানে বলিনি, এখানে অনেকগুলো গ্রেড পে আছে, সবথেকে লোয়েস্ট গ্রেড পে 2400, 2800 গ্রেড পের আছে, 4200 গ্রেড পের পোস্ট আছে, 4600 গ্রেড পে এবং 4800 গ্রেড পে। যে প্রথম দুটো পোস্ট বললাম, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার আর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, ওগুলো 4800 গ্রেড পের। তারপরে যেগুলো অফিসারের পোস্ট আরও কিছু আছে, সেগুলো হচ্ছে যেগুলো 30 বছর দেখতে পাচ্ছ, সেগুলো 4600, কিছুগুলো 4200 আছে, এক দুটো। আর গ্রুপ সি পোস্টগুলো 2800 আর 2400 পোস্ট আছে, লাস্টে আমরা দেখব। তো ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, এটা অ্যাকচুয়ালি 4600 গ্রেড পেরই পোস্ট, বাট এটাকে গ্রুপ সি এর আন্ডারেই রাখা হয়েছে, এটা গ্রুপ সি এর আন্ডারে, বাট এটা 4600 গ্রেড পের পোস্ট। ইন্সপেক্টর এবার আসছে, এটা গেল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স দুটো হয়, এটা ডিরেক্ট ট্যাক্স আর এগুলো ইনডিরেক্ট ট্যাক্সেস। তো এখন তো ইনডিরেক্ট ট্যাক্সের ওগুলো উঠে দিয়ে দেওয়া হয়েছে, জিএসটি করে দেওয়া হয়েছে বেশিরভাগ। আগে এটার নাম ছিল সিবিইসি, অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্স, এক্সাইজ অ্যান্ড কাস্টমস, সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টমস ছিল, বর্তমানে নাম চেঞ্জ করে সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস আই থিঙ্ক করা হয়েছে, সিবিআইসি, হয়তো সিবিআইসি আগে ছিল, এখন সিবিইসি কিছু একটা চেঞ্জ করা হয়েছে, মধ্যে কথা আমার অ্যাকচুয়াল ধারণাটা এখন পুরোপুরি নেই, আগে সিবিইসি ছিল এখন সিবিআইসি করা হয়েছে, বা আগে সিবিআইসি ছিল এখন সিবিইসি করা হয়েছে, ঠিক আমার ক্লিয়ার নেই, ব্যাপারটা দেখতে হবে। তো যাই হোক, মধ্যে কথা এখানে মোট 3টে পোস্ট থাকছে, একটা ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ, ঠিক আছে, এক্সাইজ ইন্সপেক্টর বলা হয়, তো এখন তো এক্সাইজ উঠে গিয়ে জিএসটি চলে এসছে, তাও নামটা এক্সাইজ ইন্সপেক্টরই আছে বলতে, বা জিএসটি ইন্সপেক্টরও বলতে পারো। ইন্সপেক্টর একটা থাকছে এখানটায়, প্রিভেন্টিভ অফিসারের একটা পোস্ট থাকছে এবং একটা এক্সামিনার, 3টে ইন্সপেক্টর পোস্ট, একটা সেন্ট্রাল এক্সাইজ বলা হয়, একটা প্রিভেন্টিভ অফিসার বলা হয়, একটা এক্সামিনার, সবগুলোই গ্রুপ বি, 4600 গ্রেড পের পোস্ট, 30 বছর অবধি এদের লিমিটেশন থাকে।
অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার ইডিতে, ডিরেক্টর অফ ইডি তোমরা জানো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সে ইডির আন্ডারে, ইডি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, তো ইডির আন্ডারে অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার গ্রুপ বি পোস্ট আপ টু 30 ইয়ার্স থাকছে। সাব ইন্সপেক্টর ইন সিবিআই, সিবিআইয়ের নাম তোমরা সকলেই জানো, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তো সিবিআইয়ের সাব ইন্সপেক্টরের পোস্ট, তোমরা সাব ইন্সপেক্টর যদি হতে চাও, কারো ইচ্ছে থাকে এই সিজিএলের থ্রুতে তোমরা হতে পারবে, সিবিআই জয়েন করতে পারবে, এটাও গ্রুপ বি পোস্ট থাকছে 20 থেকে 30। দেখো এগুলো বেসিক আরও ক্রাইটেরিয়া থাকে প্রতিটা পোস্টের, হাইট, এজ, এগুলো হাইট টাইটের ব্যাপার থাকে, সেগুলোতে আমি যাবো না ডিটেলসে, ওগুলো নোটিফিকেশন যখন দেবে সেগুলো নোটিফিকেশন থেকে দেখে নিতে পারো। 2019-এর নোটিফিকেশনটা তোমরা দেখে নিও, ঠিক আছে, সেখান থেকে জানতে পারবে, এগুলো আর আলাদা আলাদা থাকে। যাই হোক, তো প্রিপারেশনটা স্টার্ট করতে পারবে তোমরা, তো এখনই আর এটা ফর্ম ফিল আপ করতে হয় না, পোস্ট প্রেফারেন্স একদম ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দিতে হয়, তো তার আগে তোমরা তো জেনেই নেবে যখন নোটিফিকেশন বেরোবে। শুধুমাত্র এটুকু জেনে রাখো যে এর কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন, আর কিছু লাগে না, শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকলে পরেই দিতে পারবে। সবগুলো পোস্টের জন্যই তোমরা এলিজিবল হবে, 1-2 পোস্টে বাদ দিয়ে, সেগুলো আমি পরে আসছি। ইন্সপেক্টর অফ পোস্ট, ডিপার্টমেন্ট অফ পোস্ট, পোস্ট অফিস আমরা বলি, ডিপার্টমেন্ট অফ পোস্টে ইন্সপেক্টরের পোস্ট থাকে একটা, সেটাও এর মধ্যে থেকে দিতে পারবে, এজ লিমিটগুলো দেখতে পাচ্ছ। ইন্সপেক্টর সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স ডিপার্টমেন্টে, সেখানেও তুমি ইন্সপেক্টরের পোস্টে জয়েন করতে পারবে এই এক্সামের থ্রুতেই, অর্থাৎ বেশ ভালো ভালো পোস্ট আছে। এরপরে পে লেভেল 6-এ চলে এলো, পে লেভেল 7 ছিল ওটা। এখানে দেখো কী কী আছে, আদার মিনিস্ট্রিতে অ্যাসিস্ট্যান্ট আছে, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আছে বিভিন্ন আদার্স মিনিস্ট্রিতে, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট আছে, ডিভিশনাল ডিএ বলা হয়ে থাকে, এটাও সিএজিএর অর্থাৎ ক্যাগের আন্ডারে, এটা হচ্ছে 4200 গ্রেড পের একটা পোস্ট, গ্রুপ বি পোস্ট, বাট 4200 গ্রেড পের এটা পোস্ট। তারপরে সাব ইন্সপেক্টর পাচ্ছ তোমরা এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এনআইএ নাম হয়তো শুনেছো তোমরা এর আগে, সেখানে তোমরা পেয়ে যাবে, এখানকার থ্রুতে জয়েন করতে পারবে গ্রুপ বি পোস্টে। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার আর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2, এই দুটো হচ্ছে একটু আলাদা টাইপের পোস্ট। স্ট্যাটিস্টিক্স, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন আর রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, এই দুটোর আন্ডারে পোস্ট। এটার কিছু আলাদা কোয়ালিফিকেশানস লাগে এই পোস্টদের জন্য, গ্র্যাজুয়েশন তো থাকলে তুমি দিতে পারবে, বাট কিছু আদার্স কোয়ালিফিকেশান লাগে এই দুটোর জন্য, সেটাতে আমরা পরে আসছি, আমি দেখাচ্ছি আলাদাভাবে। এগুলো পোস্ট গেল। তারপরে পে লেভেল 5-এ আসবে তোমার অডিটর। অডিটর মোট দেখো 3 টাইপের অডিটর হয়, একটা হচ্ছে সিএজি এর আন্ডারে, ক্যাগ যাকে বলি, আরেকটা হচ্ছে ডিপার্টমেন্ট আদার মিনিস্ট্রিজের আন্ডারে, আর একটা হচ্ছে সিজিডি এর আন্ডারে, ঠিক আছে। এই 3টে ডিপার্টমেন্ট আছে, একটা সিএজি বলি, একটা এটাকে আদার মিনিস্ট্রি সিজিও বলা হয়, তাই অনেক সময় সিজিএ থাকে হয়তো, কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস, আর এটা সিজিডিএ, এটা ডিফেন্সের কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস আই থিঙ্ক। অ্যাকাউন্টেন্ট, এগুলোতে যেরকম অডিটার হয়, সিমিলারলি অ্যাকাউন্টেন্টেরও পোস্ট থাকে সিএজি এর আন্ডারে, ঠিক আছে। তো এই পোস্টগুলো থাকছে, এগুলো দেখো আবার 18 থেকে 27 বছর অবধি তোমরা দিতে পারবে, এগুলো গ্রুপ সি পোস্ট, 18 থেকে 27 অবধি দেওয়া যায়। অ্যাকাউন্টেন্ট আর জুনিয়র অ্যাকাউন্টেন্ট বলে একটা পোস্ট থাকে আদার্স মিনিস্ট্রি আন্ডারে বা ডিপার্টমেন্টে, সেটাও 18 থেকে 27। তো এরপরে আসবে লাস্ট পে লেভেল 4-এ। পে লেভেল 4-এ কী থাকছে দেখো, আপার ডিভিশন ক্লার্ক বা সিনিয়র সেক্রেটারি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট থাকছে কিছু কিছু মিনিস্ট্রিজ মধ্যে, এগুলো 18 থেকে 27। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট থাকছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সিবিডিটিতে অর্থাৎ ডিরেক্ট ট্যাক্স, যেখানে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হচ্ছিল সেই সেম ডিপার্টমেন্টে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট হিসাবেও তুমি জয়েন করতে পারো, এটা গ্রুপ সি পোস্টে আসছে। এগুলো 2400 গ্রেড পের, ওকে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্টগুলো, আর অডিটারগুলো 2800 গ্রেড পের থাকে। এটা হচ্ছে 18 থেকে 27 বছর হয়। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সিবিআইসিতে অর্থাৎ ইনডিরেক্ট ট্যাক্সে, সেখানেও ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট হিসাবে জয়েন করতে পারো। আর সাব ইন্সপেক্টর হিসাবে তুমি সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্সও জয়েন করতে পারো, এই পোস্টের এই পরীক্ষার থ্রুতে পেতে পারো পোস্টিং, 18 থেকে 27 বছর। আর লাস্ট থাকছে আপার ডিভিশন ক্লার্ক, এটা বর্ডার অর্গানাইজেশন, বর্ডার রোড অর্গানাইজেশন, মিনিস্ট্রি অফ ডিফেন্স আই থিঙ্ক। তো এটা হচ্ছে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটসদের জন্যই সুইটেবল। তো এই 34টা পোস্ট টোটাল আছে, একটা পরীক্ষাতে তুমি 34টা পোস্টের জন্য এলিজিবল হচ্ছ। এবার তারপর লাস্টে তোমার প্রেফারেন্স তোমাকে ভরতে হবে একটা, যে 34টা পোস্টেরই প্রেফারেন্স ফর্ম থাকে সেটা দিতে হয়, তোমার যেরকম মেরিট লিস্টে নাম থাকে সেই হিসাবে করে, এবং বাকিদের প্রেফারেন্স হিসাবে তোমার এই পোস্টগুলো অ্যালোকেশন হতে থাকে। এবার আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান মানে অত্যাবশ্যকীয়, মানে লাগবে। তো এটা যেবার নোটিফিকেশান বের করবে সেই নোটিফিকেশান একটা ডেট তারা মেনশন করে দেয়, যেমন এটা 2019-এর পরীক্ষা ছিল সিজিএল, বাট ডেট ধরেছিল ওরা 1/1/2020 হিসেবে। এরপরেরটা যখনই বেরোবে তখন একটা ডেট তারা মেনশন করে দেবে, যে ডেট মেনশন করে দেবে সেই ডেট হিসেবে তোমাদের হতে হবে, সেই কোয়ালিফিকেশানগুলো থাকতে হবে। কী দেখো, প্রথম যে পোস্টগুলো বললাম অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার আর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, এর জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশান এটা তোমার থাকতেই হবে, সেটা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি, মানে গ্র্যাজুয়েশন তোমার থাকতে লাগবে, তাহলে পরে
তুমি এই পোস্টটা দিতে পারবে। আর দুটো এগুলো হচ্ছে ডিজায়ারেবল কোয়ালিফিকেশন, মানে এটা থাকলে ভালো হয়, নট এসেনশিয়াল, না থাকলেও কোনো ক্ষতি নেই, বাট ডিজায়ারেবল কোয়ালিফিকেশন যদি তুমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হও বা এই ধরনের পড়াশোনাগুলো করে থাকো, মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করে থাকো, তাহলে বেটার হয়। এটাতে কোনো না থাকলে কোনো ক্ষতি নেই, তোমার শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি থাকলেও গ্র্যাজুয়েশন থাকলেও তুমি পরীক্ষাটা দিতে পারবে। এগুলো ডিজায়ারেবল, থাকলে বেটার, কারণ ওখানকার কাজকর্মগুলো ওরকম হবে, তাই থাকলে তোমার বেটার, এইটুকুই ব্যাস, আর কিছু নয়। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে জেএসও বা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার আর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর। এটার জন্য একটু আলাদা কোয়ালিফিকেশন লাগে। কি লাগে দেখো, ব্যাচেলার ডিগ্রি তোমার তো থাকতেই হবে এনি সাবজেক্ট ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, তোমার গ্র্যাজুয়েশন যে কোনো সাবজেক্টে থাকতে হবে উইথ অ্যাটলিস্ট 60% মার্কস ইন ম্যাথমেটিক্স অ্যাট 12 লেভেল। অর্থাৎ 12-এ যদি তোমার 60% মার্কস থাকে ম্যাথে, আর গ্র্যাজুয়েশন যে সাবজেক্টেই হোক না কেন, তুমি কি হলে পরে এই পরীক্ষাটা এই পোস্টটার জন্য এলিজিবল। অর্থাৎ এই পোস্টটার জন্য আলাদা কাট অফ বেরোয়, AA-ওটার জন্য অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারের জন্য আলাদা কাট অফ হয়, এটারও আলাদা কাট অফ হয়। তো অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারের জন্য সবাই এলিজিবল থাকে যাদেরই গ্র্যাজুয়েশন থাকে, বাট এটা সবাই এলিজিবল হয় না। এটা এলিজিবল তারাই যাদের মানে 12-এ এইচএসে, অর্থাৎ এইচএসে ম্যাথে 60% মার্কস থাকে, গ্র্যাজুয়েশন যেই সাবজেক্টে হোক না কেন, গ্র্যাজুয়েশন লাগবে মাস্ট, বাট গ্র্যাজুয়েশন যেই সাবজেক্টে হোক না কেন, যদি তোমার এইচএসে 12-এ 60% থাকে, তাহলে তুমি এই পোস্টটার জন্য পার্টিকুলার এলিজিবল হবে। অর্থাৎ যদি তুমি এটা কাট অফ পার করে যাও কিন্তু এই কোয়ালিফিকেশন না থাকে, তাহলে তোমার ওই মেরিট লিস্টে নাম থাকবে না, এটা হচ্ছে মোদ্দা কথা। তো আর অথবা হয় এটা হবে, অথবা ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ স্ট্যাটিস্টিক অ্যাজ ওয়ান অফ দি সাবজেক্টস অ্যাট ডিগ্রি লেভেল। এইটা যদি নাও হয়ে থাকে, সাপোজ তোমার গ্র্যাজুয়েশনে ম্যাথমেটিক্সে 60% ছিল না, বাট তোমার যে মানে এইচএসে ম্যাথে 60% ছিল না, কিন্তু গ্র্যাজুয়েশনটা তুমি যেখানেই করো না কেন, টোটাল তোমার ওভারঅল যে 3 বছরের যে গ্র্যাজুয়েশন বা যাই 4 বছর হোক না কেন, তার মধ্যে যদি স্ট্যাটিস্টিক্স একটা সাবজেক্ট থেকে থাকে, স্ট্যাটিস্টিক্স একটা সাবজেক্ট থেকে থাকে, যে কোনো ইয়ারে হতে পারে, বাট স্ট্যাটিস্টিক্স যদি একটা অন্তত সাবজেক্ট থেকে থাকে, তাহলে তুমি এটার জন্য এলিজিবল। তাহলে হয় এটা উপরেরটা ফুলফিল করো, নয় নিচেরটা ফুলফিল করো, তাহলে জেএসও পোস্টের জন্য এলিজিবল। স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটরের জন্য একটু আবার আলাদা। এখানে কি, এখানে বলছে ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট, যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন থাকলেই হবে, কিন্তু স্ট্যাটিস্টিক অ্যাজ ওয়ান অফ দি সাবজেক্ট ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। স্ট্যাটিস্টিক্সকে একটা সাবজেক্ট হতে হবে, তাহলে তো আগেরটা রাইটার মধ্যে কী ডিফারেন্স থাকলো, ডিফারেন্সটা এবার বুঝবে। ডিফারেন্সটা হচ্ছে the candidates must have studied statistics as a subject in all the 3 years of graduation. গ্র্যাজুয়েশন যদি তোমার 3 বছরের হয়, তো এই 3 বছরের প্রত্যেক বছরে তোমার স্ট্যাটিস্টিক্স থাকতে হবে। আমার যেমন ম্যাথ অনার্স, তো আমাদের ম্যাথ অনার্সে বিএসসিতে 3rd ইয়ারে স্ট্যাটিস্টিক্স একটা সাবজেক্ট থাকে, একটা সাবজেক্ট বিষয় থাকে, স্ট্যাটিস্টিক্সে একটা পেপার থাকে, 3rd ইয়ারে গিয়ে ছিল আর কি আমাদের। তো সেই জন্য আমি জেএসওর জন্য এলিজিবল, বাট আমি স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 এর জন্য এলিজিবল নই, কারণ আমার প্রতিটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার 3টে ইয়ারে স্ট্যাটিস্টিক্স ছিল না। তো যাদের যদি কেউ এরকম থেকে থাকো যাদের 3টে বছরের স্ট্যাটিস্টিক্স ছিল, তাদের জন্য সব গোল্ডেন অপরচুনিটি এই পোস্টটা, কারণ এখানে খুব নাম্বার অফ স্টুডেন্ট প্রচুর পরিমাণে কম হয়। এই বছর যেমন প্রচুর ভ্যাকেন্সি আছে, এই দুটো মিলিয়ে অনেকগুলো ভ্যাকেন্সি আছে, বেশিরভাগ ভ্যাকেন্সি এই পোস্টেই আছে। তো যাদের এই 3 বছরেই স্ট্যাটিস্টিক্স ছিল, আর এই স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর যে কাট অফটা পার করে গেছে, তারা টিয়ার 2তে অ্যাভারেজ পারফরমেন্স করে গেলেও তারা এই পোস্টটা পেয়ে যাবে ইজিলি, কারণ নাম্বার অফ স্টুডেন্টস প্রচণ্ড কম হবে, প্রচুর পরিমাণে কম হবে যাদের 3 বছরেই স্ট্যাটিস্টিক্স ছিল। তো যদি কারো থেকে থাকে, ইউ ক্যান টার্গেট দিস পোস্ট। ওকে, অল আদার পোস্টের জন্য কি, ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, যে কোনো গ্র্যাজুয়েশন হলে হবে, যে কোনো গ্র্যাজুয়েশন, কোনো অনার্স হতে হবে এর কোনো ব্যাপার নেই, গ্র্যাজুয়েশন থাকলে হবে, পাস কোর্স হলেও হবে যদি তোমাদের থাকে, তাহলে বাদ বাকি সবগুলো পোস্টের জন্য তোমরা এলিজিবল। ঠিক, 8.5 নম্বর পয়েন্ট দেখো, বলছে দি ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ইন দি ফাইনাল ইয়ার অফ দেয়ার গ্র্যাজুয়েশন ক্যান অলসো অ্যাপ্লাই। অর্থাৎ তুমি যদি ফাইনাল ইয়ারে থাকো তাহলেও দিতে পারবে, বাট কি বলছে, হাউএভার দে মাস্ট পজেসেস এসেনশিয়াল কোয়ালিফিকেশন অন অর বিফোর 1/1/2020। অর্থাৎ যে ডেটটা ওরা ক্রুশিয়াল ডেট হিসেবে কাউন্ট করে দিয়েছে নোটিফিকেশনে, সেই ডেটের আগে তোমাকে রেজাল্ট আউট হয়ে থাকতে হবে, পুরো রেজাল্ট ডিক্লেয়ার হয়ে থাকতে হবে, এটা মাথায় রাখবে। অর্থাৎ তোমার যদি সাপোজ করে নাও 1/1/2020 আর নোটিফিকেশন মনে করে নাও ডিসেম্বরে বেরোলো, সাপোজ করে নাও ডিসেম্বরে না, সাপোজ করে নভেম্বরে নোটিফিকেশন বেরোলো, নভেম্বর 2019-এ, কিন্তু ডেট ওরা 1/1/2020 হিসেবে কাউন্ট করছে। বাট তুমি জানো যে তোমার ডিসেম্বরে রেজাল্টটা আউট হয়ে যাবে। ডিসেম্বরে যদি তোমার রেজাল্ট আউট হয়, মানে এই 1 তারিখে 1 জানুয়ারি 2020 আগে 31শে ডিসেম্বর অবধিও যদি তোমার রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি এলিজিবল হবে। ক্লিয়ার?
না হলে পরে কিন্তু পরে এর জন্য অনেকেরই প্রবলেম হয়ে যায়। এবার আসছি স্কিম অফ এক্সামিনেশন। ভিডিওটা একটু বড় হবে, বাট ধৈর্য সহকারে দেখো, সব ডিটেলস আমি একটা ভিডিওতেই দিয়ে দিচ্ছি। স্কিম কী হয়, পরীক্ষার প্যাটার্ন কী বেসিক্যালি। তো পরীক্ষার বেসিক্যালি 4টে টিয়ার থাকে। তো কটা টিয়ার থাকে? 4টে টিয়ার। আজ থেকে 2-3 বছর আগে ইন্টারভিউ থাকতো, আর ইন্টারভিউ আর নন ইন্টারভিউ পোস্ট বলে থাকতো। কিছু পোস্টে ইন্টারভিউ হতো, কিছুর ইন্টারভিউ হতো না। তো সেই জিনিসটাকে তুলে দেওয়া হয়েছে। সেখানে একটা পেপার 3 টায়ার 3 ঢুকানো হয়েছে, ডেসক্রিপটিভ পেপার। আসছি এক এক করে। দেখো, 1 নম্বর টিয়ার 1 হবে কম্পিউটার বেসড এক্সামিনেশন, অনলাইন এক্সাম হবে, সিবিটি। টায়ার 2 হবে সিবিটি অনলাইন এক্সাম। টিয়ার 3 পেন অ্যান্ড পেপার মোডে হয়। এটা লিখতে হবে তোমাকে পেন অ্যান্ড পেপার মোডে, ডেসক্রিপটিভ। এখানে তোমার এসে রাইটিং আর লেটার রাইটিং থাকে। প্রিসি রাইটিং উল্লেখ করা থাকে, বাট থাকে না সাধারণত, বাট এসে আর লেটার রাইটিংই থাকে। 50-50 100 মার্কসের টোটাল। তারপরে এই 3টে লেভেল যখন পার হয়ে যায় কেউ, ঠিক আছে, প্রতিটা লেভেলের শেষেই একটা করে কিন্তু কাট অফ হবে। এই পরীক্ষা হলো একটা কাট অফ হবে, সেটা যারা পাস করলো তারা টিয়ার 2তে দেবে। টিয়ার 2 এর পর আরেকটা কাট অফ হবে, তারা টিয়ার 3 দেবে। রিসেন্টলি এই বছর আবার একটু চেঞ্জ করে দিয়েছে এসএসসি। এই বছর এসএসসি টিয়ার 2 আর টিয়ার 3 একসাথে নেবে বলেছে। এর আগে অবধি টিয়ার 2টা আগে হতো, রেজাল্ট ডিক্লেয়ার হতো, তারপর টিয়ার 3 পরীক্ষাটা হতো। বাট এবছর যারা টিয়ার 1 কোয়ালিফাই করে গেছে 2019-এ, তাদের টিয়ার 2 আর টিয়ার 3 একই সাথে নিয়ে নেওয়া হবে। একই সাথে মানে 10-15 দিনের অন্তর নিয়ে নেওয়া হবে। কিন্তু যারা টিয়ার 2 এর কাট অফ একটা হবে সেটা পার করবে, তাদেরই শুধুমাত্র টিয়ার 3 পেপার হয়তো চেক করবে। বাট মানে অ্যাপেয়ার করতে সবাই পারছে, যারা টিয়ার 1 পাস করছে সবাই টিয়ার 3তে অ্যাপেয়ার করতে পারবে। এইটা নতুন চেঞ্জেস করা হয়েছে। তারপরে এই 3টে লেভেল পার করলে আরেকটা যখন ফাইনাল কাট অফ হলো, সেই কাট অফটা যারা পাস করলো, সাপোজ 30,000-40,000 ক্যান্ডিডেট যাই পাস করলো না কেন, তাদেরকে ডাকা হবে টিয়ার 4-এর জন্য। এবারে টিয়ার 4-এ গিয়ে এই যে 34টা পোস্ট, তার মধ্যে কিছু কিছু পোস্ট আছে যেগুলোর জন্য সিপিটি বলে একটা পোস্ট হয়, আর একটা পরীক্ষা হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল আর টাইপিং টেস্ট। এই 3টে জিনিস থাকে। আর কিছু কিছু পোস্টের জন্য ডেটা এন্ট্রি, অর্থাৎ শুধুমাত্র টাইপিং টেস্ট হয়। আর কিছু কিছু পোস্টে কোনো কিছুই থাকে না, শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনই হবে। তো এই গেল স্কিম অফ দ্য এক্সামিনেশন। এবার ডিটেলডে যাচ্ছি, স্কিম অফ দ্য এক্সামিনেশনের ডিটেলডে যে কী কী সাবজেক্ট থাকে, কী কী না থাকে। তো ডিটেল যদি যাও, তাহলে প্রথমে টিয়ার 1-এ চলে আসি। টিয়ার 1-এ তোমার কি থাকছে? 4টে পার্ট, 4টে পোর্শন থাকছে, ABCD। জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে আমাদের ম্যাথ পোর্শনটা থাকছে, আর ইংরেজি থাকছে। প্রতিটা থেকে 25টা করে কোয়েশ্চেন থাকবে। নাম্বার অফ মার্কস হচ্ছে 50, অর্থাৎ পার কোয়েশ্চেন 2 মার্কস করে। টোটাল 1 ঘন্টা টাইম পাবে। এটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 1 ঘন্টা 20 মিনিট থাকে, বাট টোটাল তোমরা 1 ঘন্টা টাইম পাবে অনলাইন এক্সামিনেশন, ঠিক আছে। এবং টোটাল এটা কোনো সেকশন ব্যাপার থাকে না যে একটা সেকশন অ্যাটেম্প করে তারপরেই পরের সেকশন যেতে পারবে, ব্যাংকে যেরকম থাকে ওরকম নয়। সেকশন করে ভাগ করা থাকবে পরীক্ষাতে, মানে আলাদা আলাদা করেই থাকবে। এগুলো কোয়েশ্চেন একসাথে থাকবে, এগুলো একসাথে থাকবে, এগুলো একসাথে 25টা, এগুলো একসাথে। বাট তুমি যখন যেটাকে ইচ্ছা অ্যান্সার করতে পারো, সেরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে, যে আলাদা আলাদা করে থাকছে সেরকম কোনো ব্যাপার নেই। তুমি যখন যে সেকশনটাকে ইচ্ছা আগে পরে করতে পারো তোমার হিসাবে। তুমি কম্পোজিট টাইম পাচ্ছ 60 মিনিট বা 1 ঘন্টার। টিয়ার 2-তে আসছে টোটাল 4টে পেপার, বাট ঘাবড়ানোর কোনো কারণ নেই, 4টে পেপার সবাইকে দিতে হয় না। পেপার 1 আর পেপার 2 সকলকে দিতে হবে, যা সব পোস্টগুলোর জন্য, বাদ শুধুমাত্র 2টো পোস্ট বাদ দিয়ে। 2টো মানে AAO অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অর্থাৎ 1 নম্বর পোস্টটা, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, JSO জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, আর হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর যেটা ছিল গ্রেড 2। এই 4টা পোস্ট পরে আসছি। এই 4টা পোস্ট বাদ দিয়ে বাকি যে পোস্টগুলো আছে সেই সবগুলো পোস্টের জন্য, মানে এই 4টা পোস্টের জন্য অবভিয়াসলি, ঠিক আছে, কিন্তু এই 4টা পোস্টের জন্য স্পেশাল আলাদা কিছু পেপার আছে, পরে আসছি। বাট পেপার 1 আর পেপার 2 তোমাকে ধরে নাও সব পোস্টগুলোর জন্যই দিতে লাগবে। যেখানে পেপার 1-এ 100টা কোশ্চেন থাকবে কোয়ান্টিটি থেকে, অর্থাৎ ম্যাথসের থেকে, অ্যারিথমেটিক, অ্যাডভান্স ম্যাথস সব মিলিয়ে, ঠিক আছে। 100টা কোশ্চেন, 200 নাম্বার থাকবে, 2 ঘন্টা টাইম পাবে, 120 মিনিট অনলাইন পরীক্ষা। পেপার 2 থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। সিলেবাস নিয়ে পরে ডিসকাস করব। এখানে 200টা কোশ্চেন থাকবে, 200 নাম্বার। নেগেটিভ মার্কিং এখানে 1/4 হয়, 4টা ভুল হলে 1 নাম্বার কাটা, আর এখানে 1/2 মানে 2টো ভুল হলে 1 নাম্বার কাটা। এবার এই AAO যে পোস্ট দুটো আছে, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার আর অ্যাকাউন্ট অফিসার, এর জন্য একটা স্পেশাল পেপার তোমাকে এক্সট্রা দিতে হবে। এই দুটো তো দিতে হবেই হবে। তোমাকে পেপার 4 দিতে হবে, জেনারেল স্টাডিজ, ফিনান্স অ্যান্ড ইকোনমিক্সের। 100টা কোশ্চেন থাকবে, 200 মার্কসের, ঠিক আছে। টাইম 2 ঘন্টায় তোমরা পাবে। তো এটা বেসিক্যালি অ্যাকাউন্টস, ইকোনমিক্স, ফিনান্স এর উপরে থাকে। একটা পেপার এক্সট্রা তোমাকে দিতে হবে। আর এই JSO আর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর এর জন্য তোমাকে একটা এক্সট্রা পেপার দিতে হয়, সেটা স্ট্যাটিস্টিক্স।
স্ট্যাটিস্টিক্সের জন্য। ঠিক বোঝা গেল? তো সাপোজ করলে তুমি পরীক্ষা ফর্ম ফিল আপের সময় অ্যাপ্লাই করে দিলে 4টে পোস্টের জন্য, তারপরে ফাইনালি তুমি এই 2টো পোস্ট দেওয়ার পরে বললে স্যার আমার আর শরীর ভালো লাগছে না, আর ইচ্ছা করছে না, আমি পরে পোস্টগুলো দিব না, তাহলে কি আমি আগেরগুলো পোস্ট আমার পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে? সেরকম কোনো ব্যাপার হয় না। এই 2টো পোস্ট যদি দাও তাহলে তুমি সবগুলোর জন্য এলিজিবল হবে। আর তারপরে যদি তুমি ডাবল এর জন্য এলিজিবল হতে চাও তাহলে তোমাকে এই পেপারটাও দিতে লাগবে, আর জেএসওর জন্য এই পেপারটা। যদি এই পেপার দুটো না দাও তাহলে টিয়ার 2 এর পরে যখন তোমার রেজাল্ট আসবে তুমি এই পোস্টগুলোর জন্য তোমাকে কনসিডার করা হবে না, বাদ বাকি পোস্টগুলোর জন্য তোমাকে কনসিডার করা হবে। তো এরকম কোনো ব্যাপার নয় যে পরীক্ষায় আমি ফর্ম ফিল আপের সময় তো অ্যাপ্লাই করে দিলাম, কিন্তু পরে পরীক্ষার পেপারটা যদি না দিই তাতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? তো এবার দেখো এইটা গেল টিয়ার 2। টিয়ার 1 টিয়ার 2 সব তো বললাম অবজেক্টিভ টাইপই হয়, যা যা হয় এগুলো সব এমসিকিউ কোশ্চেন থাকে, এটা আমি বলে দিলাম। এবার নেগেটিভ মার্কিং আমি তোমাদেরকে এখানে বলে দিলাম যেটা ছিল। এবার দেখো আসছে পরে কি আসছে, এগুলো আমি বলে দিলাম যে কোন পোস্টের জন্য কী কী দিতে হবে সেটা এখানে লেখা আছে। আচ্ছা, টিয়ার 3 এক্সাম কী হয়? পেন অ্যান্ড পেপার মোডে হয়, 100 মার্কস থাকে। ডেসক্রিপটিভ এসে রাইটিং, প্রিসি রাইটিং, লেটার রাইটিং, অ্যাপ্লিকেশন রাইটিং, এতগুলো বলা আছে, বাট সাধারণত এসে আর লেটারটাই জিজ্ঞেস করা হয়। 50-50 100 নাম্বার, টোটাল 60 মিনিট, 1 ঘন্টা টাইম পাবে। এটা পেন পেপার মোডে হয়। তো এটা নিয়ে পরবর্তীতে আমি এর আগে ভিডিও একটা দিয়েওছিলাম হয়তোবা, আর পরবর্তীতে এটা নিয়ে আমি ভিডিও তোমার জন্য আলাদা করে বানাবো। এই 3টে টিয়ার পার করার পরে 4 নম্বরে আছে স্কিল টেস্ট, যেটা তো বললামই। কিছু কিছু পোস্টের জন্য কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হয়, কিছুগুলোর জন্য শুধুমাত্র টাইপিং টেস্ট হয়, আর কিছুগুলোর জন্য শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন, আর কিছু হয় না। তো এই গেল কমপ্লিট ইনফরমেশন তোমাদের সিজিএল এক্সামিনেশনের। আমি টোটাল বলে দিলাম। যারা যারা প্রিপারেশন স্টার্ট করতে চাও এখন থেকে উঠে পড়ে লাগো। 2020 নোটিফিকেশন সেপ্টেম্বরে বেরোনোর কথা আছে, বেরোলে বেরোতে পারে। হয়তো আমার যেটা প্রেডিকশন, নোটিফিকেশনটা বেরিয়ে যাবে, পরীক্ষা ডিলে হতে পারে, বাট নোটিফিকেশন হয়তো এসএসসি বের করে দিতে পারে, কারণ সিপিওর নোটিফিকেশন যেহেতু বের করে দিয়েছে, সিমিলারলি সিজিএল নোটিফিকেশনটা বের করে দিতে পারে। সো এখন থেকে স্টার্ট করে দাও। প্রিলি পরে তোমরা মোটামুটি 3 মাসের মতন একটা টাইম পেয়ে যাও মেইনসের। তো আপাতত যারা নতুন স্টার্ট করবে প্রিলির সিলেবাসটাকে আগে কভার করো, খুব একটা কঠিন নয়। আমি মোটামুটি অনেক তোমাদের করে রেখেছি, সেগুলো যদি করো তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে। ঠিক আছে? তো প্র্যাকটিস করতে থাকো প্রতিটাতে। ঠিক আছে? এখানে সিজিএল প্রিলিম, এবং দেখো একটা জিনিস মনে রাখবে, প্রিলিমিনারিতে পাস করলে তারপরেই মেইনস দিতে পারবে। মেইনস, এবং হ্যাঁ এখানে একটা গল্প, প্রিলিমিনারি কিন্তু কোয়ালিফাইং নেচারের নয়। ডাব্লিউবিসিএস যেমন কোয়ালিফাইং নেচারের, প্রিলিটাতে শুধু পাস করতে হয়, বাট না, এখানে সবগুলো মার্কস অ্যাড হয়। অর্থাৎ প্রিলি 200 নাম্বার, মেইনসে হচ্ছে 200 400 নাম্বার, আর ডেসক্রিপটিভ 100, টোটাল 700 নাম্বারের পরীক্ষা। আর যদি কেউ ডাবল এর পেপারটা দাও তাহলে আরও একটা 200 নাম্বারের এক্সট্রা পেপার, মানে 900 হয়ে যাবে। কেউ যদি ডাবল এও না দিয়ে সাপোজ জেএসওর পোস্ট দিলে তারও 900 হবে। আর কেউ যদি এই 2টো পোস্টই দাও এক্সট্রা, তাহলে তো 7 2 9 2 1100 নাম্বারে তোমার পরীক্ষা হবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, এর উপরে টোটাল মেরিট লিস্ট তৈরি হয়। তো কমপ্লিট যা ডিটেলস আছে আমি শেয়ার করলাম। ছোটো ছোটো পয়েন্টস অনেক থাকে, পার্টিকুলার পোস্টের উপরে ডিটেলস, সেগুলো আপাতত যাচ্ছি না। পরীক্ষার নোটিফিকেশন যখন বেরোবে 2020-তে, তখন আমি একটা ডিটেইল তোমাদেরকে আবার বলবো, যারা ইচ্ছুক তারা কিন্তু দিতে পারো। ঠিক আছে? তো চেষ্টা করো। পরীক্ষার সেন্টার সাধারণত আমাদের শিলিগুড়ি একটা সেন্টার হয় এদিকে নর্থের জন্য, আর ওদিকে আই থিঙ্ক কলকাতাতে সেন্টার হয়, আর ঠিক জানা নেই, সেন্টারগুলো দেওয়া আছে ডিটেলসে। তো প্রিপারেশন স্টার্ট করতে পারো। এটুকু বলবো, প্রসেসটাকে একটু ডিলে হচ্ছে এখন, চারিদিকে যেহেতু প্রবলেম, বাট এক্সামটা দিয়ে মজা পাবে। আমি দিচ্ছি তো, অনলাইন এক্সাম যেহেতু হয়, সব কিছু একটা সিস্টেমেটিক্যালি চলে, ভালো তোমরা স্কোর করতে পারবে। তবে আমি তাদেরকে বলবো, যাদের দেখো ইংরেজি এবং ম্যাথস এই দুটোর মধ্যে অন্তত একটা ভালো স্ট্রং আছে, তারা কিন্তু এটাকে অবভিয়াসলি টার্গেট করতে পারো। কারণ দেখতেই পাচ্ছ 700-র মধ্যে 350 নাম্বার ইংলিশ থাকে, আর 250 নাম্বার কিন্তু ম্যাথসই থাকে। জেনারেল অ্যাওয়ারনেসের ওয়েটেজটা এখানে একটু কম, 50 মার্কস শুধুমাত্র 700-র মধ্যে। তো এই হলো গল্প, টোটাল ডিটেলসটা তোমাদের শেয়ার করলাম। কোথাও যদি কোনো ইনফরমেশন আরও মনে হয় মিস করে গিয়ে থাকি, সেই সম্পর্কে জানতে চাও, তাহলে এই ডেসক্রিপশনে কমেন্ট করে আমাকে জানিও, আমি তোমাদেরকে অবশ্যই সেটা জানাবো। ঠিক আছে? তোমাদের কোয়ারিজগুলো আই থিঙ্ক আমি মেটাতে পেরেছি। আরও যদি এরকম কোনো কোয়ারিজ জানতে চাও কোনো পরীক্ষা রিলেটেড, সিএইচএসএল এর উপর আমি আলাদা করে, হায়ার সেকেন্ডারি লেভেলের এক্সামটার উপর আলাদা করে বানাবো, এবং ক্লাসেসগুলো খুব শীঘ্রই স্টার্ট হবে। বুঝতে দেখতেই পাচ্ছ কন্টিনিউয়াসলি খুব একটা কফিং হচ্ছে, এখনও সেটা ঠিক হয়নি, ওষুধ খাচ্ছি, তা সত্ত্বেও আই থিঙ্ক ইট উইল টেক সাম মোর ডেজ, তারপরে আমি তোমাদের ক্লাসেসগুলো প্রোভাইড করবো। ভিডিওতে এইটুকুই, পরবর্তী ভিডিওর অপেক্ষা করো। টিল দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।